আমাদের রাজনৈতিক দলগুলো বলছে যে আমরা ন্যূনতম একটা সংস্কারের মাধ্যমে আমরা শর্ট সংস্কারের পরে পরে আমরা নির্বাচন চাই। সেই ন্যূনতম সংস্কারগুলো কি, এটা কিন্তু তারা আইডেন্টিফাই করছে না, তারা বলছে না যে সংস্কারগুলো কি, বলে দিক। তারা হুম। নিজেরা নিজেরা একটা রাজনৈতিক দল বানান, এটা তো সম্পূর্ণতা আসেনি। মানুষের কাছে এটা গ্রহণযোগ্যতা নাই, যে কোনো ফাদারলি ফিগার নাই। এই রাজনৈতিক দলগুলোকে আমার কাছে সম্পূর্ণ মনে হচ্ছে না। আমি দুঃখিত, আমি কাউকে আঘাত করে কথাটা বলতে চাচ্ছি না। সবকিছুর পেছনেই এক ধরনের যুক্তি কিন্তু আমরা দাঁড় করাতে পারি, কিন্তু হুম। বাস্তবতাটা আমাদের খেয়াল করা দরকার, বিশেষ করে রাজনৈতিক বাস্তবতা। হুম। সবকিছুর তো আসলে সবকিছুতে মানে বিশেষ করে একটা রাষ্ট্রীয় সংলগ্ন যে বিধানগুলো বা যে বিষয়গুলো উত্থাপিত হয় সেগুলোর পেছনে কিন্তু কিছু রাজনৈতিক অবস্থান থাকে। এই জিনিসগুলো আমাদের সার্বিকভাবে খেয়াল করতে হবে। আমরা যদি ব্যক্তি বিশেষ বা ব্যক্তি পর্যায়ে সবকিছু দেখতে চাই, তাহলে আমার মনে হয় যে বৃহত্তর যে দিকটা ওটা হারিয়ে যায়। তো সেই জন্যে আমি দেখছি যে খুব সুন্দর আলোচনা হয়েছে, যুক্তিসঙ্গত, এবং আমারও ভালো লাগলো শুনে। এখন আমি যে দিকটা আমি তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে রাজনৈতিক দিকটা বাংলাদেশের, যে বাংলাদেশ বা আমাদের এই উপমহাদেশের যে রাজনৈতিক যে পরিবর্তনটা আসছে, সেটা কিভাবে এসছে এবং তার আগে কি ছিল। তো এখন যে বাংলাদেশের যে অবস্থাগুলো, বৈধতা অবৈধতা, এগুলো কিন্তু এগুলো সবকিছুই পরিষ্কার হবে, সেটেলড হবে যখন আমরা একটা গণতান্ত্রিক স্থিতিশীলতায় ফিরে যাব আমাদের দেশে। তো এখন যে পরিস্থিতিটা, এই যে অনেকে বলছে বিরোধী দল, অনেকে বলছেন যে বৈধতা নির্বাচন আগে দেওয়ার বিষয়গুলো, তো এগুলো এগুলো আছে, এগুলো কিন্তু আমার মনে হয় বিক্ষিপ্ত ঘটনা। যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের যে জাতীয় ঐক্যটা, ওটাকে বিনষ্ট করবার পিছনে কেউ খুব শক্ত হস্তে কাজ করছে। এই যে জাতীয় ঐক্যটা ধরে রাখা, যে এই বিপ্লব বা গণ অভ্যুত্থান যেটাই আমরা বলি না কেন, এখানে বিপ্লবও বলে অনেকে, আমিও বিশ্বাস করি এটা বিপ্লবের পর্যায়েই চলে গিয়েছিল। কারণ এতগুলো ছেলে যেভাবে তাদের রক্ত দিয়েছে, যেভাবে সাহসিকতা, 30,000-এর উপরে আমাদের ছেলেরা, আমাদেরই সন্তানরা আহত হয়েছে। এখনো কারো চোখ নাই, কারো পা নাই, হাত নাই, তারা এখনো কষ্ট পাচ্ছে, তাই না, হাসপাতালে। তারপরে আপনার 3,000 পর্যন্ত গণা হয়েছে মৃত্যুর সংখ্যা। তারপরে আমাদের অজানা অনেক মৃত্যু আছে, যেই যেই মৃতদেহগুলোকে আমরা সন্ধান করে খুঁজে পাচ্ছি না। তো সুতরাং এত বড় আত্মত্যাগ এত কিছুর পরে, এবং এখানে যে অংশগ্রহণ ছিল ওই বিপ্লব যদি না বলেন, এখানে প্রত্যেকটা মানুষের, সাগর সাহেবের অবদান ছিল, আমার ছিল, আরো অনেকের ছিল, আরো অনেকের, সরি জি। দুঃখিত, আহ, অনেকের, যেমন আমাদের সঙ্গে সম্রাট আছে, সম্রাটকে আমরা দেখেছি সেই সময় তার যে অবস্থান ছিল, কিভাবে সে মানে নিজের জীবনের ভয় বলেন বা কোনো কিছু তোয়াক্কা না করে সে সামনে এগিয়ে গেছে। তার একটাই দাবি ছিল, একটাই লক্ষ্য ছিল যে এই এই স্বৈরাচার থেকে আমাদের বেরিয়ে এই স্বৈরাচারের পতন ঘটাতে হবে, দেশকে স্বাধীন করতে হবে, এবং কথা বলার অধিকার, আমাদের ভোট দেওয়ার অধিকার আজকে আমরা ফিরিয়ে পেয়েছি। হুম। কিন্তু সংকটগুলো তো রেখে গেছে। 15 বছর, 18 বছরের সংকটগুলো আমাদের মাথার উপরে রেখে গেছে, যে অর্থনৈতিকভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে, এবং আমার ধারণা উদ্দেশ্যমূলকভাবেই করেছে। যারা এটার চাবিকাঠি নাড়াচ্ছিল, তারা জানতো যে যেই পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে গেছিল, আপনি রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, বা যে কোনো সেক্টরকে আপনি যদি সামনে নিয়ে আসেন, সবগুলোকে তারা ধ্বংস করে গিয়েছিল। আজকে আস্তে আস্তে কিন্তু এগুলো পরিবর্তন হচ্ছে, সহনশীল অবস্থায় কিন্তু বাংলাদেশ আসছে। বহির্বিশ্বে বাংলাদেশের কিন্তু একটা সম্মান তৈরি হয়ে গেছে। আমরা দেখেছি বাংলাদেশকে এখন 100টা ইয়ের মধ্যে বাংলাদেশকে ধরা হচ্ছে, বা আমাদের যে রাজনৈতিক যে অবস্থানটা ছিল, স্টেটাসটা ছিল, সেটা অনেক উন্নত হয়েছে, তাই না? তো অনেক নিচের থেকে উপরে উঠে আসছে। তো এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এগুলো কিন্তু বাংলাদেশের জন্য একটা গর্বের পরিবর্তন। এগুলোকে অস্বীকার করলে হবে না। এখন বাংলাদেশে যে ডোমেস্টিক রাজনৈতিক যে সংকটগুলো তৈরি হচ্ছে, এটা হবারই কথা। এইটাই তো হবার হবার কথা। এখন আমার যেটা মনে হচ্ছে যে একটা স্ট্রং পলিটিক্যাল লিডারশিপের অভাব, হুম। যার মাধ্যমে এই পুরো রাজনৈতিক যে দ্বন্দ্বগুলো বা দুঃখিত, সরি, এই জি।
দ্বন্দ্বগুলো বা এই ইয়েগুলো, এগুলো বেরিয়ে যাবে, এগুলোর ঊর্ধ্বে এগুলোকে সমাধান করতে করতে সক্ষম হবে। এটার জন্য কিছুই না। আমরা যে সংস্কারের কথা বলছি, নির্বাচন কথা বলছি, এখানে আমরা কেন জনগণকে ইনভলভ করছি না? আমরা হুম, কেন জনগণের মতামত নিচ্ছি না? এখন নির্বাচন ছাড়া জনগণের মতামত নেওয়ার কিন্তু আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে একটা পাবলিক ডিসকোর্স ওপেন করে দেওয়া, হুম, এবং এখান থেকে কিছু সেন্সাস, এখান থেকে কিছু মানুষের ওপিনিয়ন নেওয়া, এবং কেন সেগুলোকে যাচাই বাছাই করা, এটা নিয়ে একটু গবেষণা করার মতন একটা পরিস্থিতি তৈরি করা, যে কেন মানুষ চাচ্ছে না বা কেন মানুষ চাচ্ছে। এবং এই হুম, যে নির্বাচনের স্বচ্ছতা শুধু কিন্তু ভোট দেওয়ার অধিকার হলেই হবে না। আমার তো শেখ হাসিনার 3টা নির্বাচন অন্তত আমরা যদি ধরি, কি করেছে তারা? অনেকে হুম, একসময় তো তারা ভোট দিয়েছে, কিন্তু ভোটটা আসে নাই। দিনের ভোট রাতে আমরা ভোট দিতে গেছি, দেখা গেছে যে রাতের বেলা ভোট দেওয়া হয়ে গেছে। তো ওইভাবে খালি ভোটের আয়োজন করলে হবে না, আমাদের নিশ্চিত করতে হবে যে ভোটাররা যেখানে ভোট দিল সেই ফলাফলটাও যেন সুষ্ঠু হয়, এবং ভোটাররা যেন, আমি আমি একজন ভোটার, কিন্তু আমার নামে দেখা যাচ্ছে আরো 3জন ভোটার আছে। এই 3জন যদি ভোট দিতে যায়, তখন দাঁড়ায় কি, পরিস্থিতিটা কি দাঁড়ায়? এই যে সংকটগুলো আছে, এটা হচ্ছে ইলেকশনারিং যে সংকটগুলো, এগুলোকে কিন্তু বাদ দিয়ে কোনো কিছু চিন্তা করা যায় না। আর সংস্কার কিন্তু, সংস্কার আপনি কিভাবে করতে চান বা দেশে কোন সংস্কারটা প্রয়োজন, এর জন্য যে কমিশন করেছে, আমি কমিশন নিয়ে আমি খুব মানে সমালোচনা করি, কারণ এই কমিশনে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সবগুলো কিন্তু খুব বাস্তবসম্মত হয়নি। এক একজন কমিশন থেকে তারা একটা মডেল তৈরি করে সেভাবে তারা এই মানে সংস্কারের প্রস্তাবগুলো রেখেছে। সেগুলো যে সবগুলো বাংলাদেশের জন্য খুব প্রযোজ্য হয়েছে, এটা কিন্তু বলা যায় না। আমি মনে করছি যে অনেকগুলো অনেকগুলো প্রস্তাব, এই যে কমিশন গুলো, 6টা কমিশন বা 7টা কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, তাদের অনেকগুলো প্রস্তাব আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বাংলাদেশের মানুষের। আমি যদি নিজের জ্ঞান প্রজ্ঞা দিয়ে বাংলাদেশকে বিচার করি, তাহলে কিন্তু হবে না। আমাকে দেখতে হবে যে বাংলাদেশে যে মানুষ, আপামর মানুষ, যারা প্রান্তিক থেকে নিয়ে প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে, সেটা তো এখন ওইভাবে কোয়ান্টিফাইও করা যায় না, তাই না? এগুলোর কতগুলো প্রক্রিয়া আছে সারা বিশ্বে, এই ঘটনাগুলোকে, এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করে কতগুলো প্রক্রিয়ার মাধ্যমে। তো সেই হুম, প্রক্রিয়াগুলোকে সামনে নিয়ে এসে, যেমন ধরেন ডিসকোর্স তৈরি করা, এটা নিয়ে সেমিনার, মিটিং, মানুষের সঙ্গে সংযোগ করে এটাকে ভেরিফাই করা যে কোনটা মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে। তবে মানুষের ম্যান্ডেট ছাড়া কোনো সংস্কারও সম্ভব না। এখন এখানে হুম, এটা খুব কমপ্লিকেটেড, কিন্তু খুবই কমপ্লিকেটেড, আবার খুব সহজও কিন্তু। যেটা হুম, দরকার হচ্ছে একটা পলিটিক্যাল লিডারশিপ বেরিয়ে আসা দরকার, এগিয়ে এসে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা শুরু করুক, ডিসকোর্স শুরু করুক, সরকারের সঙ্গে বসুক, প্রস্তাবগুলো কনক্রিট করুক। আমরা যেমন নির্বাচন চাচ্ছি, এবং আমরা যেমন বলছি, আমাদের রাজনৈতিক দলগুলো বলছে যে আমরা ন্যূনতম একটা সংস্কারের মাধ্যমে, আমরা শর্ট সংস্কারের পরে পরেই আমরা নির্বাচন চাই। সেই ন্যূনতম সংস্কারগুলো কি, এটা কিন্তু তারা আইডেন্টিফাই করছে না, তারা বলছে না যে সংস্কারগুলো কি, বলে দিক। আজকে প্রত্যেকটা রাজনৈতিক দল, আমার দলের কাছেও আমার আবেদন, যে আপনারা পরিষ্কারভাবে বলেন যে এই সংস্কারগুলো করেন, তারপরেই নির্বাচন দিয়ে দেন। আমরা আপনাদের সঙ্গে বসি সংস্কারের যৌক্তিক জন্য সংস্কার বলতে যেটা বোঝাচ্ছে বা একদম আমরা প্রধানতম দেব। যে জি। মানুষের অন্তত পক্ষে গত এই 1 যুগ ধরে মানুষ যে দাবি দাওয়াগুলি শেখ হাসিনা সরকারের কাছে করে এসেছিল, যে আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে চাই, আমরা একটা মানে নিরাপদ জন জনপদ চাই, আমরা বাঁচার অধিকার চাই, এগুলি আসলে রাজনৈতিক সরকারগুলি দেয় না সাধারণত। এই গত 53 বছর স্বাধীনতার পর, 1971 স্বাধীনতার পর আমরা যে মুক্তির স্বাদ আমরা নিতে পারিনি, এই বিষয়গুলি এই গণ অভ্যুত্থানের মাধ্যমে হোক আর বিপ্লবী সরকার হোক, তাদের কাছে মানুষ চায় অন্তত পক্ষে নিজের প্রধান যে অধিকারটা, যে ভোটের নিরাপত্তা। আপনি মনে করেন, একই প্রশ্নটা আমি আপনাকে করি, কালকে যদি ভোট হয়, কালকে বাদ দেন, ডিসেম্বরে যদি ভোট হয়, বিএনপির কথায় বা অন্যান্য দলের কথা যদি ডিসেম্বর ভোট, আপনি কি মনে করেন যে সরকার সেই সক্ষমতা অর্জন করেছে, বর্তমান সরকার, যে একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোট অনুষ্ঠান করবার? হ্যাঁ, আপনি খুব খুব প্রযোজ্য একটা প্রশ্ন করেছেন, আসলে তো তাই। এখনো বাংলাদেশে পুলিশ, দেখেন, একটা দেশে পুলিশের কেন প্রয়োজন হয়? একটা দেশে সামাজিক, রাজনৈতিক এবং শান্তিপূর্ণ পরিস্থিতি ধরে হুম, রাখবার জন্য পুলিশের একটা সব থেকে বড় একটা ভূমিকা থাকে। বাংলাদেশের পুলিশ এখনো সেইভাবে সক্রিয় নয়। এটা কিন্তু, আজকে আপনি সুষ্ঠু নির্বাচন করতে হলে পুলিশ কিন্তু আপনার
পুলিশের একটা এফিশিয়েন্ট পুলিশের প্রয়োজন আছে। সামাজিক শান্তি বিশৃঙ্খলতা এগুলো সবকিছু ধরে রাখবার জন্য। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশে পুলিশ কেন সক্রিয় না, এইটাই তো সবার আগে খেয়াল করা দরকার। আজকে আমার বাসায় চুরি হয়েছে, আমি পুলিশের কাছে গিয়ে একটা কেস ফাইল করছি, পুলিশ কিছুই করছে না। কারণ পুলিশরা মোরালি দুর্বল হয়ে গেছে। পুলিশের জায়গায় যে সংস্কারটা প্রয়োজন ছিল সবার আগে, আজকে সুষ্ঠু নির্বাচন করতে বাংলাদেশে বাজার জিনিসপত্রের দাম মূল্য নিয়ন্ত্রণ করবার জন্য যে জিনিসগুলো করছে, এটা এখানে পুলিশ প্রশাসনিক যে বডিগুলো আছে তাদের কিন্তু এফিসিয়েন্সি বা তাদের অংশগ্রহণটা খুবই গুরুত্বপূর্ণ থাকে। তো সেদিক থেকে সেদিক থেকে পুলিশ এই এই সংস্কারগুলো, যে মৌলিক সংস্কার নিয়ে আলোচনা কেন হচ্ছে না? এখানে এই যে হুম, বাচ্চাদের ছেলেরা যে দল করেছে, আজকে আমাদের সঙ্গে সম্রাটও আছে, তো এই হুম, যে দলটা করেছে, এইটা করার যে প্রক্রিয়া বা যেভাবে তারা দল করেছে, এইটা কিন্তু একটা রাজনৈতিক দলের একটা রূপরেখায় পরিণত হয়নি। এই জন্য হুম, আমি বলছি যে ছেলেরা শুধু বাচ্চাদের, তারা নিজেদের, এই ছাত্র কেউ আছে হয়তো, কেউ খুব শিগগিরই সাম্প্রতিক তারা ছাত্র জীবন শেষ করে এখন রাজনীতিতে আসছে বা একটা ক্যারিয়ার লাইফের দিকে যাচ্ছে, তারা হুম, নিজেরা নিজেরা একটা রাজনৈতিক দল বানান। এটা তো সম্পূর্ণতা আসেনি। মানুষের কাছে এটা গ্রহণযোগ্যতা নাই যে কোনো ফাদারলি ফিগার নাই। কোনো হুম, একটা দেশের একটা তো রাজনৈতিক দলের প্রত্যেকটা সেক্টরের প্রতিনিধিত্ব থাকতে হয়, তাই না? একটা হুম, ছেলেরা থাকবে ওখানে, বয়স্করা থাকবে ওখানে, অভিজ্ঞ ব্যক্তিরা থাকবে, সবার একটা সমন্বয়ে রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলগুলোকে আমার কাছে সম্পূর্ণ মনে হচ্ছে না। আমি দুঃখিত, আমি কাউকে আঘাত করে কথাটা বলতে চাচ্ছি না। তা আমার মনে হচ্ছে পুরো প্রক্রিয়াটা, এবং আমি মনে করছি ডক্টর ইউনূস, এই ছেলেদের কাছে আমরা ঋণী। এই ছেলেদের কারণে আমরা এই এই মুক্ত বাতাস, এই স্বাধীনতা পেয়েছি। এটা বিপ্লবও হুম, এবং এটা গণ অভ্যুত্থানও। কারণ গণ অভ্যুত্থান এই কারণে যে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে এই বাচ্চারা। এত হুম, দমন, এত গুলি, আমরা দেখেছি হেলিকপ্টারে পর্যন্ত গুলি করে বাচ্চাদের হত্যা করা হয়েছে, তাদের মাঠে রাস্তা থেকে সরানো হয়েছে। শেখ হাসিনা এমনও কথা বলেছিল, ভারতীয় পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে, যে দরকার হলে লাখের উপরে লোককে মেরেও আমার ক্ষমতা ঠিক রাখতে হবে। এটা শেখ হাসিনা right, নিজের। হুম। তারপরেও যদি আমরা আমাদের জাতীয় ঐক্যটা না রাখতে পারি, আপনি, সারা দেশের মানুষ তখন দাঁড়িয়ে গেছিল ওই জি, বাচ্চাদের পাশে। জাতীয় ঐক্য নিয়ে আমরা এই পর্যায়ে কথা বলতে চাই, আপনার কাছে আমি আসছি জাতীয়